আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট। চাইলেই পরিদর্শকরা ঢুকতে পারবেন না পরমাণু স্থাপনায়। শর্ত সাপেক্ষে গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বললেন ট্রাম্প। প্রায় 8 দশক পর ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিকের গুঞ্জন। আহত অন্তত 35, পাল্টা ড্রোন ছুড়ল মস্কো। পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির ডাক ম্যাখোর। সিনেটে মাত্র 1 ভোটে পাশ হলো ট্রাম্পের আলোচিত ব্যয় বিল। বিকৃত ও জঘন্য আখ্যা দিলেন মাস্ক। ধনকুবেরের প্রতিষ্ঠানে ভর্তুকি বন্ধের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। এবং দালালের প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে বিপাকে শত শত বাংলাদেশি। অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক 500-র বেশি। চরম আতঙ্কে প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আন্তর্জাতিক পরিদর্শকরা এখন আর ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারবেন না। এদিকে ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে। এর মধ্যেই হাউথিদের রকেট হামলার জবাবে ইয়েমেনেও ইরানের মতো আক্রমণের হুমকি দিয়েছে ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান। ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতকরণের বিল পাশ করা হয়। এর মাত্র 6 দিন পরে বিলটিতে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর ফলে ইরানে IAEA এর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। গেল মাসে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। শঙ্কা তৈরি হয় বিশ্বব্যাপী জ্বালানির বাজারে ব্যাপক সংকটের। এবার আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা। তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের দাবি, যুদ্ধের সময় পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনীর জাহাজে মাইন বোঝাই করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে তেহরান সত্যিই অগ্রসর হতে চেয়েছিল। প্রায় 21 মাইল দীর্ঘ এই প্রণালী দিয়ে সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান নিজেও এই পথ ব্যবহার করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ইসরায়েলের প্রতি একতরফা সমর্থন আগামী দিনে পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানান, তেহরান যুদ্ধ শুরু করেনি, তবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে। অন্যদিকে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনেও ইরানের মতো হামলা চালানো হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। শর্ত সাপেক্ষে গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই কথা জানান তিনি। তবে এই বিষয়ে এখনও কিছুই জানায়নি হামাস এবং ইসরায়েল। এর মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে হামলা। দখলদার বাহিনীর বোমা বর্ষণে 12 শিশু সহ নিহত হয়েছেন অন্তত 70 জন ফিলিস্তিনি, আহত আরও 2 শতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ অবসানে 60 দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। এটি বাস্তবায়নে কাতার ও মিশরকে দায়িত্ব দিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তারা জানান, হামাস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি, তবে প্রস্তাবটিকে শেষ সুযোগ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। হামাস সম্মত না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেন তিনি। এই প্রস্তাবের পেছনে দীর্ঘদিন ধরে কাজ করেছেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার উদ্যোগে আগের একটি যুদ্ধবিরতি প্রস্তাব মার্চে বাতিল করে হামাস, কারণ সেখানে যুদ্ধ ফের শুরু করার শর্ত ছিল। এবারের প্রস্তাবে সেই অংশ সংশোধন করা হয়েছে বলে জানায় CNN। প্রস্তাবে বন্দি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছাড় দেওয়ার কথাও আছে। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি কার্যকর হলে এই 60 দিনে যুদ্ধ বন্ধের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এর মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। অবরুদ্ধ উপত্যকার 25টির বেশি বাড়িতে বোমা বর্ষণ করে দখলদার বাহিনী। এতে শিশুসহ হতাহত হন অনেকে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উপত্যকাটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। একই দিন যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে খাবার সংগ্রহের সময় প্রাণ হারান বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। প্রায় 8 দশক পর ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা জানান, গোপন বৈঠক, সৌদি আরবের মধ্যস্থতা এবং ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে একটি বড় কূটনৈতিক রদবদলের সম্ভাবনা বাড়ছে। তবে গোলান মালভূমি এবং ফিলিস্তিন প্রশ্নে দ্বন্দ্ব থেকেই যাবে বলে মনে করেন তারা। সিরিয়ার সরকার ব্যবস্থা রদবদলের পর থেকে নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র, আরব দেশগুলো এমনকি ইসরায়েলের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন। তবে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা তা নিয়ে কিছুটা সন্দেহ দেখা দেয়। এর মধ্যেই সিরিয়া ইসরায়েলের মধ্যে সরাসরি যোগাযোগের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আব্রাহাম চুক্তির ছায়ায় এবার নতুন অধ্যায় শুরু করতে পারে দামেস্ক তেল আবিব। সিরিয়ায় আলোচনা সূত্রপাত করেছে সংযুক্ত আরব আমিরাত। আর পুরো উদ্যোগের পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের সফরে শারার সঙ্গে সাক্ষাৎ করে তিনি সিরিয়া ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের জন্য উৎসাহ দেন। তবে বাস্তবতা বলছে স্বাভাবিকীকরণ এখনও অনেক দূরের পথে। বিশ্লেষকদের মতে গোলান মালভূমির দখল ও ইসরায়েলি আগ্রাসন প্রশ্নে আপোষ করবে না সিরীয় সরকার। তবে আল জাজিরা বলছে, বর্তমানে সিরিয়ার সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে চাইছে ইসরায়েল। অন্যদিকে সিরিয়া চাইছে গাজায় ইসরায়েলের আক্রমণ বন্ধ হোক। এছাড়া তুর্কি ঘাঁটি, ইরানি মিলিশিয়া এবং হিজবুল্লাহ এই 3টি বিষয় নিয়েও ইসরায়েলের কড়া শর্ত রয়েছে। চলমান গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েল একযোগে লেবাননেও অভিযান চালিয়েছে। আবারও একত্রে সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্কের রূপরেখা চায় তারা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্লেষকরা বলছেন, এমন এক সময়ে যখন ইরান দুর্বল, সিরিয়া নেতৃত্ববিহীন ছিল এবং ফিলিস্তিন ইস্যু অনিশ্চয়তায়, তখন এই কূটনৈতিক চেষ্টাকে মধ্যপ্রাচ্যে নতুন মানচিত্র আঁকার সূচনা হিসেবে দেখছেন অনেকেই। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার সামরিক কারখানায় ইউক্রেনীয় ড্রোন হামলায় নিহত হয়েছেন 3 জন, আহত অন্তত 35। পাল্টা হামলায় ইউক্রেন জুড়ে ছোড়া হয় 52 শাহেদ ড্রোন। এদিকে প্যারিস, মস্কো সরাসরি ফোন আলাপে পুতিনকে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন ম্যাক্রো। তবে পুতিন যুদ্ধবিরতিতে গড়িমসি করছেন এমন অভিযোগ নাকচ করেছে ক্রেমলিন। ড্রোন হামলা চালায় ইউক্রেন। কারখানাটি রুশ সামরিক ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য পরিচিত। হামলায় দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। মস্কোর দাবি, সোমবার রাতে ইউক্রেন 60টি ড্রোন ছুড়েছে, যার মধ্যে 17টি প্রতিহত করা হয়েছে ক্রিমিয়ায়, বাকিগুলো রোস্তভ ও সারাতোভ অঞ্চলে। অপরদিকে ইউক্রেন জানায় রাশিয়া 52টি শাহেদ ড্রোন ও ডিকয় ড্রোন ছুড়েছে ইউক্রেন জুড়ে। এর আগেও পোক্রোভস্ক শহরে বেসামরিকদের গাড়িতে হামলা চালায় রুশ বাহিনী। আর জাপোরিঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুলিং পুল সংলগ্ন যানবাহন। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ জানিয়েছেন, ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন কার্যক্রম শুরু করেছে কিয়েভ। এতে দেশ ও দেশের বাইরে কারখানা গড়ার জন্য বিশেষ আইনগত ও কর সুবিধা থাকবে। তবে মার্কিন গণমাধ্যম বলছে, পেন্টাগন তাদের নিজস্ব মজুদ কমে যাওয়ার আশঙ্কায় ইউক্রেনে কিছু অস্ত্র সরবরাহ স্থগিত করেছে। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই প্যারিস, মস্কো সরাসরি ফোনালাপে পুতিনকে আলোচনার টেবিলে ফেরার ডাক দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেন, এই সংঘাত পশ্চিমা দেশগুলোর নীতির ফল। এদিকে ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলো গড়িমসি করছে বলে মন্তব্য করলে পাল্টা জবাবে ক্রেমলিন জানায় তারা আলোচনার পক্ষেই আছে, বিলম্বে নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। খুলল ইতালির শ্রম বাজার। 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট প্রকাশ। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে আবেদনের সুযোগ, খুশি প্রবাসীরা। দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে মার্কিন সিনেটে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বিগ বিউটিফুল বিল। স্থানীয় সময় মঙ্গলবার 100 সদস্যের সিনেটে অর্ধেক ভোটে বিলটি টাই হলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভোট দিয়ে বিলটি পাশ করেন। ট্রাম্পের প্রস্তাবিত বিলটির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট কমানোর পরিকল্পনা করা হয়েছে। আর এতে প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাতে পারেন বলে আশঙ্কা করছেন ডেমোক্র্যাটরা।
যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্বপ্নের আমেরিকা ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগ বিউটিফুল বিল নামে একটি প্রস্তাবনা কংগ্রেসে পেশ করেছেন। ট্রাম্প মনে করেন এই বিলটির মাধ্যমে সীমান্ত সুরক্ষা হবে, যুক্তরাষ্ট্রে সত্যিকারে সুদিন ফিরে আসবে। তবে বিলটি নিয়ে প্রেসিডেন্টের নিজ দল রিপাবলিকান পার্টির মধ্যেই বিভক্তি রয়েছে। ডেমোক্রেটরাও শুরু থেকেই এই বিলের বিরোধিতা করে আসছেন। এমনকি ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক পর্যন্ত বলেছেন বিলটি পাশ হলে তিনি নতুন রাজনৈতিক দল গড়ার উদ্যোগ নেবেন। সোমবার সিনেটে বিলটি পাশ নিয়ে ভোট শুরু হয়। মঙ্গলবার ফলাফলে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যদের কেউ কেউ নাটকীয়ভাবে বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। সমান সংখ্যক 50 ভোটে বিলটি টাই হয়। সংবিধান অনুযায়ী সিনেটে কোনো বিল টাই হলে ভাইস প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ভোট দেয়ার এখতিয়ার রাখেন। ফলে জেডি ভ্যান্সের টাই ব্রেকিং ভোটে অবশেষে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হয়। বিলটি পাশের পর এটি আবার নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। এরই মধ্যে হাউসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতা স্টিভ স্ক্যালাইস নিজ দলের সদস্যদের সতর্ক করে বলেছেন প্রতিনিধি পরিষদে বিলটিকে বাধা দেয়া হলে ট্রাম্পের পরিকল্পনা বিপর্যয়ের মুখে পড়বে। তাই তিনি বিলটি পাশে রিপাবলিকান সদস্যদের সহযোগিতা চেয়েছেন। ডেমোক্র্যাটদের দাবি ট্রাম্পের এই মেগা বিলটিতে সামাজিক নিরাপত্তা বাজেট কমিয়ে কর ছাড়ের সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে বয়স্ক ভাতা ও তাদের বিভিন্ন সুবিধা বন্ধ হওয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রায় 2 কোটি মানুষ স্বাস্থ্যসেবা হারাবেন। বিলটি দরিদ্র জনগণের কল্যাণমূলক কর্মসূচিতেও বড় ধরনের কাটছাঁট আনবে। এদিকে ইলন মাস্ক বলেছেন এই বিল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ আরও বাড়াবে, যা বর্তমানে $36 ট্রিলিয়ন পৌঁছেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অভিবাসীদের বিরুদ্ধে হঠাৎ করেই কঠোর অবস্থানে কিরগিজস্তান। অবৈধভাবে বসবাসের অভিযোগে 500-র বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। প্রবাসীদের অভিযোগ, দালালের প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারিত হয়েছেন তারা। অপারেশন ইলিগাল নামের বিশেষ এই অভিযানের কারণে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বৈধভাবে বসবাস করা প্রবাসীরাও। তবে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের চিহ্নিত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কিরগিজ সরকার। অভিবাসী ইস্যুতে হঠাৎ করেই কঠোর অবস্থানে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন ইলিগাল নামের বিশেষ এ অভিযান। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত এই অভিযানে আটক হয়েছেন কয়েকশো বাংলাদেশি। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে 10 জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কিরগিজস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে শুরু হয় সাঁড়াশি অভিযান। নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। বিশেষ করে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এরই মধ্যে কয়েকশো বাংলাদেশিকে আটকের পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব্যবস্থা করছে কিরগিজ সরকার। আমাদের এখানে কোনো এম্বাসি নেই, আমাদের সুযোগ সুবিধে আমরা কাউকে জানাতে পারছি না এবং আমাদের কোনো সমস্যা আমরা কারোর কাছে ফেস করতে পারছি না, যার কারণে পুলিশে অনেকে ধরে নিয়ে গেছে এবং অনেকের উপরে কেস দিছে এবং অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। কিভাবে বৈধ করা যায়, কিভাবে আমাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে হেল্প করতে পারে, আমাদেরকে যেহেতু সহযোগিতা করে আমরা এতটুকু আশা, আমরা কিছু চাই না। এর আগে কিরগিজস্তানে অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 61,000 পর্যটক, 30,000 বিদেশি শিক্ষার্থী ও 12,000 শ্রমিক কিরগিজস্তানে অবস্থান করছেন। এর মধ্যে 5,000-এর বেশি অবৈধ বলে জানান তিনি। সময় সংবাদ, কিরগিজস্তান। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে হচ্ছে বিএনপির জেলা সম্মেলন। আর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছেন সেখানে। আজকে যেমন আপনারা এখানে কাউন্সিলর বৃন্দ একত্রিত হয়েছেন, আপনারা কাউন্সিলর বৃন্দ এখানে একত্রিত হয়েছেন কেন? আপনারা আগামী, একটু আগে যে বললাম, আগামী 2 বছর এই সাধারণত আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক মেয়াদ হচ্ছে একটি জেলা কমিটির 2 বছর। আগামী 2 বছর পর্যন্ত আপনারা কাদেরকে দল পরিচালনার দায়িত্ব দেবেন? ঠিক একইভাবে দেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের কাউন্সিলর কারা,
কাউন্সিলর হচ্ছে দলের পক্ষ থেকে যদি আমরা চিন্তা করি, কাউন্সিলর হচ্ছে সামগ্রিকভাবে দেশের জনগণ। বিশেষ করে এই যে আগামী নির্বাচন যেটি হবে, আমাদের যে প্রত্যাশিত, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে নির্বাচনের দাবি, একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি 2008 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরও কিছু রাজনৈতিক দল, গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক দল করে আসছিল। এরকম একটি প্রত্যাশিত নির্বাচন আমরা আশা করছি আগামীতে। সেই প্রত্যাশিত নির্বাচনে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সেই নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ক্যামেরাম্যান যে ক্যামেরার পিছে আছেন, দয়া করে আমার কাউন্সিলররা যেখানে আছে ওনাদেরকে দেখাবেন। পটুয়াখালী শহরে আমি পরে দেখবো, আপাতত আমি আমার কাউন্সিলরদেরকে দেখতে চাই, নেতাকর্মী যারা আছে তাদেরকে দেখতে চাই। ক্যামেরাটা দয়া করে বাইরে নেবেন না, যেখানে যেখানে আমাদের নেতাকর্মীরা আছেন সেইখানের মধ্যে আপাতত সীমাবদ্ধ রাখেন ক্যামেরাকে। ধন্যবাদ। এখন সহকর্মীদের যেই কথাটি বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের কাউন্সিলররা হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে প্রায় 12.5 কোটি ভোটার, 12.5 কোটি ভোটার, 12 কোটিরও প্রায় 12,50,00,000 মতন কম বেশি ভোটার হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম 1511 জন আজকে কাউন্সিলর, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 12,50,00,000। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 12,50,00,000 যে আমাদের কাউন্সিলর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য, তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে, এই দল দেশের মানুষের দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি করব। আমরা কৃষির জন্য কি করব, দেশের কৃষকদের জন্য আমরা কি করব, আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি করব, আমরা দেশের নারীদের জন্য কি করব, আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি করব, আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য, আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে, এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে, এই কথাগুলো, সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে। এর ভিতরে 31 দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আমাদের নেতাকর্মীরা এসছে কেন্দ্র থেকে, তারা তুলে ধরেছে। এই যে এখানে আজকে মোশাররফ আমাদের উপস্থিতি আছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ সহ আরও নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন। বিএনপির পটুয়াখালী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। ভোটে 56% সমর্থন নিয়ে নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছেন জোহরান মামদানি। একদিকে যখন বর্তমান মেয়র এরিক অ্যাডামস দুর্নীতির দায়ে সমালোচনার বানে বিদ্ধ, তখন র্যাঙ্কড চয়েস ভোটের মাধ্যমে মামদানির এই বিজয় ডেমোক্রেটিক ভোট ব্যাংক ফিরিয়ে আনবে বলে ধারণা বিশ্লেষকদের। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্ক সিটির নির্বাচন বোর্ড নিশ্চিত করে মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হচ্ছেন জোহরান মামদানি। তৃতীয় ধাপের র্যাঙ্কড চয়েস ভোটে তিনি পেয়েছেন 56% সমর্থন, যা নিশ্চিত করে তার দলীয় মনোনয়ন। এই পদ্ধতিতে ভোটাররা 5 জন প্রার্থীকে পছন্দের ক্রমানুসারে ভোট দেন। ধাপে ধাপে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়ে যান। 2021 সাল থেকে নিউ ইয়র্কে এই পদ্ধতি চালু হয়, যেখানে তৃতীয় ধাপে পৌঁছে জয় পেতে প্রার্থীকে পেতে হয় 50%-এর বেশি ভোট। জোহরানের এই অভাবনীয় অগ্রগতি সকলকে চমকে দিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম এবং গণতন্ত্রপন্থী হিসেবে পরিচিত 33 বছর বয়সী মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির অপেক্ষাকৃত নতুন মুখ। অথচ এই প্রাইমারিতে তিনি হারিয়েছেন অভিজ্ঞ মধ্যপন্থী রাজনীতিক ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে। পরে ফোন করে জোহরানকে শুভেচ্ছা জানিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কুমো। যদিও ভবিষ্যতে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন কিনা সে বিষয়ে কিছু বলেননি।
এদিকে বর্তমান মেয়র এরিক অ্যাডামস এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামছেন। তার বিরুদ্ধে একটি দুর্নীতি মামলার অভিযোগপত্র দেয়া হলেও বিচার বিভাগ তা খারিজ করে। এরপরই তিনি দল থেকে সরে দাঁড়ান। এতে এবারের মেয়র নির্বাচনে প্রধান লড়াইটি হতে যাচ্ছে জোহরান বনাম অ্যাডামস, যেখানে রক্ষণশীলদের সমর্থন পেতে মাঠে থাকবেন রিপাবলিকান কার্টিস লিওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী অ্যাটর্নি জিম ওয়ালডেন। তবে জোহরানের বিজয়ে ডেমোক্রেটিক দলের ভেতরেই দেখা দিয়েছে অস্বস্তি। অনেকেই মনে করছেন তার বাম ঘেঁষা অবস্থান রিপাবলিকানদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিতে পারে। অভিবাসন নীতিতে তার অবস্থান ঘিরেও চলছে বিতর্ক। নির্বাচিত হয়ে অভিবাসীদের গ্রেফতারে বাধা দিলে মামদানিকে গ্রেফতার করা হবে বলে হুমকি দিয়ে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্রে কমিউনিস্টের জায়গা নেই। তবে নিজের অবস্থানে এখনো অনড় মামদানি, জানান শহর পরিচালনায় মানবিক মূল্যবোধকেই অগ্রাধিকার দেবেন তিনি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। ফ্রান্সে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, রেড অ্যালার্ট জারি। যুক্তরাজ্যে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হলো কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা জোরদারের কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যদিও শুল্কনীতি এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে আয়োজিত কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেন অস্ট্রেলিয়ার পেনি ওয়াং, ভারতের এস জয়শঙ্কর ও জাপানের ইওয়া তাকেশি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে 4 দেশের সম্মিলিত প্রয়াস অত্যন্ত জরুরি। বলেন, একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক শুধু কৌশলগত অগ্রাধিকার নয়, এটি এই অঞ্চলের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতেও আবশ্যক। বৈঠকে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভের ঘোষণা আসে। চুক্তিটি চীন নির্ভর সরবরাহ ব্যবস্থার বিকল্প গড়ে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই উদ্যোগের মাধ্যমে কোয়াডভুক্ত দেশগুলো লিথিয়াম, কপার, কোবাল্ট ও বিরল খনিজ উপাদান সরবরাহের জন্য বিকল্প উৎস গড়তে যৌথভাবে কাজ করবে। তবে ঐক্যের ডাক দিলেও কোয়াডের অভ্যন্তরে পারস্পরিক দ্বন্দ্বের সংখ্যাও কম নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী শুল্ক নীতির কারণে ক্ষুব্ধ ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। বৈঠকের দিনই বার্ষিক 2+2 প্রতিরক্ষা আলোচনা স্থগিত করে জাপান। দেশটির সংবাদ মাধ্যম বলছে, ওয়াশিংটনের কাছ থেকে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেটের চাপই এর পেছনে মূল কারণ। অন্যদিকে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের একতরফা দাবি নিয়ে উদ্বিগ্ন ভারতও। কোয়াডের ফাঁকে ভারত জাপান দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের অংশীদারিত্ব কেবল অর্থনৈতিকই নয়, প্রযুক্তি ও নিরাপত্তার দিক থেকেও গভীর হচ্ছে বলে জানান প্রতিনিধিরা। চীন কেন্দ্রিক উত্তেজনা এড়ানো এবং ভবিষ্যতের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। তীব্র গরমে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। নিরাপত্তার স্বার্থে ফ্রান্সে বন্ধ ঘোষণা করা হয়েছে 1300 স্কুল। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের জন্য স্পেনের বার্সেলোনার লাইব্রেরিগুলোতে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে পানি। অন্যদিকে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যুক্তরাজ্যেও। রাস্তার ধারের এই ঝর্ণার পানিতেই কিছুটা প্রশান্তি খোঁজার চেষ্টা করছে শিশুরা। যোগ দিয়েছে বোবা প্রাণীটাও। তীব্র গরমে নাজেহাল এই চিত্রটি ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিনের। দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ছোট পাখা ও পানির বোতল হাতে রাস্তায় নামছেন বাসিন্দারা। আমি আশা করছি কর্তৃপক্ষ বুঝতে পারছে যে শহরটা নতুন করে সাজানো উচিত। পাবলিক পার্ক, ঝর্ণা, গাছ এগুলোই একমাত্র বাস্তব সমাধান। গরমের একই চিত্র ফ্রান্সের রাজধানী প্যারিসেও। স্থানীয় সময় মঙ্গলবার 40 ডিগ্রির ঘরে পৌঁছায় তাপমাত্রা। এরই মধ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বন্ধ রয়েছে 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আইফেল টাওয়ার। পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের গরম কমাতে কৃত্রিম উপায়ে ছিটানো হচ্ছে পানি। তীব্র দাবদাহে পড়ছে ইউরোপের আরেক দেশ স্পেন। মাথার উপর আগুন ঝরা রোদের মধ্যে কাজ করতে হিমশিম খাচ্ছেন বার্সেলোনার শ্রমিকরা। এদিকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য শহরটির লাইব্রেরিগুলোকে জলবায়ু আশ্রয়স্থল হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার 37 ডিগ্রির ঘরে পৌঁছায় জার্মানির কোলন শহরের তাপমাত্রা। বুধবার দেশটির বেশ কিছু অংশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের এসেক্সে 33.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এবছরের মধ্যে সর্বোচ্চ। তবে এই রেকর্ডটি ভেঙে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, জাতিক সময়। আগামী 3 বছরে প্রায় 5 লাখ বিদেশি শ্রমিক নেবে ইতালি। বাংলাদেশ সহ বিশ্বের 34টি দেশ থেকে 2026 থেকে 2028 সালে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতিতে শ্রমিক নেয়ার রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। শিল্প সমৃদ্ধ প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশটির কৃষি, শিল্প ও পর্যটন ক্ষেত্রে প্রতি বছর প্রয়োজন হয় লাখ লাখ নতুন শ্রমিক। এদের একটি বিশাল অংশ নেওয়া হয় বিদেশ থেকে। 2026 থেকে 2028 সাল এই 3 বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 4,97,550 জন শ্রমিক নেওয়ার ঘোষণা দেয় ইতালীয় সরকার। এই প্রক্রিয়ায় 2026 সালে 1,64,850 জন শ্রমিকের কোটা নির্ধারণ করে দেশটির সরকার। আগামী বছর 12 জানুয়ারি কৃষি, 9 ফেব্রুয়ারি পর্যটন, 16 ফেব্রুয়ারি স্থায়ী ও স্বকর্মসংস্থান, 18 ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতা সম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানা গেছে। তথ্যমতে এই বছরও 4 ক্যাটাগরিতেই অনেক বাংলাদেশি আবেদন করার সুযোগ পাবেন এবং অনেকে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ইতালি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমি মনে করি নতুন করে যারা আসতেছেন বা আসবেন তারা সতর্কতা অবলম্বন করবেন এবং লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে অনেকেই অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে, অনেকে এখনো ভিসার জন্য অপেক্ষা করছে দেশে। সো যারাই আসার চিন্তা করছেন তারা অবশ্যই সতর্কতার সাথে সবকিছু অবলম্বন করে তারপর আবেদন করবেন। উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে স্পন্সর ভিসার মাধ্যমে অসংখ্য বাংলাদেশি আবেদন করেছিলেন ইতালিতে। সামান্য কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশী সফলতা অর্জন করতে পারলেও অধিকাংশই ভোগান্তির শিকার হয়েছেন। তাই সামনের বছর আবেদনকারীদেরকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বছরের প্রথম 3 মাসেই ভারতের মহারাষ্ট্রে আত্মহত্যা করেছেন 767 জন কৃষক। স্থানীয় সময় মঙ্গলবার রাজ্য বিধানসভায় চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করে মহারাষ্ট্র সরকার। বিধানসভায় পেশ করা প্রতিবেদন অনুযায়ী কেবল পশ্চিম বিদর্ভেই 257 জন কৃষক আত্মহত্যা করেছেন। কংগ্রেস বিধায়কদের দাবি, যথাসময়ে আর্থিক সহায়তা পান না এই কৃষকরা। অনেক ক্ষেত্রেই কৃষকের ন্যায্য আবেদন বাতিল করা হয়। এতেই আত্মহত্যার পথে পা বাড়ান হতাশাগ্রস্ত কৃষক। যদিও রাজ্য সরকার বলছে হতাশাগ্রস্ত কৃষকদের জন্য কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে, তবুও আত্মহত্যার লাগাম টানতে ব্যর্থ রাজ্য প্রশাসন। আত্মহত্যা করা কৃষকের পরিবারকে 1 লাখ রুপি আর্থিক সহায়তা দিচ্ছে মহারাষ্ট্র সরকার। অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস ভয়াবহ এক সাইবার হামলার শিকার হয়েছে। কল সেন্টার ভিত্তিক এই হামলায় অন্তত 60 লাখ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে, যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় সাইবার হামলা। বুধবার এক বিবৃতিতে কোয়ান্টাস জানায়, হ্যাকাররা তাদের একটি তৃতীয় পক্ষের কাস্টমার সার্ভিস প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করে। সেখান থেকেই গ্রাহকদের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর হাতিয়ে নেয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করার পরেই তারা দ্রুত পদক্ষেপ নেয় এবং নিরাপত্তা জোরদার করে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয় সংস্থাটি। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দেখছেন আন্তর্জাতিক সময়। উত্তরসূরি নির্বাচনে অন্য কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ভারতে নির্বাসিত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সেই সঙ্গে নিশ্চিত করে বলেছেন, তার মৃত্যুর পর একজন উত্তরসূরি থাকবে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দালাই লামার উত্তরসূরি ঠিক করতে হলে ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করতে হবে। নির্বাসিত তিব্বতী ধর্মগুরু এবং বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক নেতা দালাই লামা নিশ্চিত করলেন, মৃত্যুর পর তার উত্তরসূরি থাকবে। ভারতের উত্তরাঞ্চলের ধর্মশালায় বসবাসরত এ নেতা বলেন, ভবিষ্যতে তার পুনর্জন্মকে স্বীকৃতি দেওয়ার একমাত্র অধিকার রাখে গাদেন ফুদ্রং ট্রাস্ট, যা তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। এদিকে 1950 দশকে তিব্বত দখল করে নেওয়া চীন জানায়, দালাই লামার উত্তরসূরি হতে হলে তা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হতে হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দালাই লামার উত্তরসূরি চিহ্নিত করতে হলে সোনার পাত্রে লটারি নামের ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করতে হবে। এই পদ্ধতির সূচনা হয়েছিল 1792 সালে এবং অতীতে 3 জন দালাই লামার উত্তরসূরি নির্ধারণে এটি ব্যবহৃত হয়েছে।
89 বছর বয়সী দালাই লামা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন। 1959 সালে চীনা দমন নীতির বিরুদ্ধে বিদ্রোহের পর তিনি তিব্বত ছেড়ে ভারতে আশ্রয় নেন। তখন থেকেই তিনি তিব্বতের স্বাধীনতা ও ধর্মীয় অধিকার রক্ষার আন্দোলনে বিশ্বব্যাপী মুখপাত্র হিসেবে পরিচিত। তবে বেইজিং দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী বলে বিবেচনা করে। দেশটির দাবি, দালাই লামার কোনো অধিকার নেই তিব্বতী জনগণকে প্রতিনিধিত্ব করার। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিলে অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট। চাইলেই পরিদর্শকরা ঢুকতে পারবেন না পরমাণু স্থাপনায়। শর্ত সাপেক্ষে গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে রাজি নেতানিয়াহু, বললেন ট্রাম্প। প্রায় 8 দশক পর ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সম্পর্ক স্বাভাবিকের গুঞ্জন। এবং দালালের প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে বিপাকে শত শত বাংলাদেশি। অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক 500-র বেশি। চরম আতঙ্কে প্রবাসীরা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।